2026-এ নির্বাচনের ঘোষণা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের নতুন দিগন্ত খুলবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসি বদলি, স্বরাষ্ট্র উপদেষ্টার ঘোষণায় নতুন নিয়ম। জুলাই ঘোষণাপত্রে গণ আকাঙ্ক্ষার স্থান হয়নি, জামায়াতের কঠোর সমালোচনা। এনসিপির 5 শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ। জুলাই দিবসে অনুপস্থিতির জন্য কক্সবাজার সফরকে চিহ্নিত করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসাবে। ফেব্রুয়ারি 2026-এ জাতীয় নির্বাচন, সরকারের চিঠির অপেক্ষায় ইসি। যারা নির্বাচনের বিরুদ্ধে দাঁড়াবেন তাদের গণতন্ত্রের শত্রু হিসাবে গণ্য করা হবে, যা বললেন কাদের গনি চৌধুরী। অন্তর্বর্তী সরকারের 1 বছরে বড় পরিবর্তন, 29 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, 1549 জন পেল পদোন্নতি। এবারে বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণাকে গণতন্ত্রের মাইলফলক বলে অভিহিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এই সিদ্ধান্ত রাজনৈতিক সংকট সমাধানের পথ প্রশস্ত করবে। বিএনপি নেতা জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আলোচনার পর এই ঘোষণা এসেছে। ফখরুল আশা প্রকাশ করেছেন, সরকার এবং নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। লন্ডনে সম্প্রতি তারেক রহমান এবং ডক্টর ইউনূসের বৈঠকে নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হয়। বিএনপি নেতৃত্ব বলছে, এই সিদ্ধান্তে সব রাজনৈতিক দলের মতামত গুরুত্ব পেয়েছে, তবে আওয়ামী লীগের প্রতিক্রিয়া এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সংলাপ জরুরি। ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেছেন, নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে সরকারকে নিরপেক্ষ ভূমিকা রাখতে হবে। তিনি নিহত এবং আহতদের পরিবারের পুনর্বাসন এবং রাজবন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন। বিএনপি নেতৃত্বের এই বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা করেছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির সংগ্রামের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমরা আন্দোলনের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছি। তিনি দলীয় নেতাকর্মী, ছাত্র, শ্রমিক এবং সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তবে সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। গত কয়েকটি স্থানীয় নির্বাচনে অনিয়মের অভিযোগ ছিল। মির্জা ফখরুল বলেছেন, 2026-এর নির্বাচন সবার জন্য গ্রহণযোগ্য হতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তদারকি এবং ডিজিটাল ভোটিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে কেউ কেউ তাকে মধ্যস্থতাকারী হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন তিনি রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চাইছেন। তবে বিএনপি তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। ইউনূসের সংস্থা নাগরিক ঐক্য নির্বাচনী সংস্কারে কাজ করছে। নির্বাচনী জোট গঠন নিয়ে চলছে জোরালো আলোচনা। বিএনপি জোটভুক্ত দলগুলোর সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছে। গতকাল জাতীয়তাবাদী দল জাপা এবং গণফোরামের নেতাদের সঙ্গে ফখরুলের আলোচনা হয়েছে। তবে ধর্মীয় দলগুলোর অবস্থান এখনও অস্পষ্ট। রাজনৈতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন বাংলাদেশের নির্বাচনের দিকে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি এখন বাংলাদেশের নির্বাচনের দিকে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি। ইউরোপীয় ইউনিয়নও পর্যবেক্ষক পাঠানোর আগ্রহ দেখিয়েছে। চীন এবং রাশিয়া বলেছে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে প্রভাবিত করতে পারে। টাকার মান এবং বিনিয়োগের পরিবেশ স্থিতিশীল রাখতে নির্বাচনী সমাধান জরুরি। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বাণিজ্যিক প্রবৃদ্ধি সম্ভব নয়। মিডিয়া স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলি। গত মাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েছে। ফখরুল বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের। সরকার বলেছে, মিডিয়া আইনের আওতায় কাজ করবে। তরুণ প্রজন্মের প্রত্যাশা, নতুন নির্বাচন কর্মসংস্থান এবং ডিজিটাল সুবিধা বাড়াবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বলছেন, আমরা চাই স্বচ্ছ রাজনীতি। সামাজিক মাধ্যমেও নির্বাচন নিয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি বলছে, আমরা নির্বাচনী ইস্তেহার প্রস্তুত করছি। অন্যান্য দলও প্রার্থী তালিকা চূড়ান্ত করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সব জেলার এসপি এবং ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, লটারি পদ্ধতিতে পোস্টিং বদলি করা হবে যাতে কোনো পক্ষপাতিত্ব না থাকে। গতকাল প্রধান উপদেষ্টার ভাষণের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন গাইডলাইনও প্রণয়ন করা হচ্ছে। এই প্রথমবারের মতো লটারির মাধ্যমে পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তাদের বদলি করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গণমাধ্যমের সামনে এই লটারি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। তবে বিরোধী দলগুলি এই সিদ্ধান্তকে ইতিবাচক দেখলেও
বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ নির্বাচনী অনিয়ম কমাতে সাহায্য করতে পারে, তবে শুধু বদলি নয়, নির্বাচনকালীন সহিংসতা রোধে কঠোর নজরদারিও জরুরি। গত কয়েকটি নির্বাচনে প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল। এবার সেই অভিযোগ যাতে না আসে তা নিশ্চিত করতেই এই উদ্যোগ। নির্বাচন কমিশনের সাথে সমন্বয় করে এই প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, আগামী 2 সপ্তাহের মধ্যে লটারির তারিখ ঘোষণা করা হতে পারে। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু কর্মকর্তার অসন্তোষও দেখা গিয়েছে। তারা মনে করছেন এটি তাদের ক্যারিয়ারে প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের প্রতিক্রিয়া মিশ্র। কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ কেউ বলছেন শুধু বদলি করলে সমস্যার সমাধান হবে না, নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে আরও ব্যাপক সংস্কারের প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথমবার সশব্দে বলেন, জুলাই ঘোষণাপত্র একটি অপূর্ণাঙ্গ বিবৃতি। গণমানুষের প্রত্যাশা এতে প্রতিফলিত হয়নি। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে দলীয় একটি প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তাহের বলেন, ঘোষণাপত্রে ১৯৪৭ সালের স্বাধীনতা, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর এবং ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের প্রাসঙ্গিকতা অন্তর্ভুক্ত হয়নি। মুসলিম আলেম, মাদ্রাসা শিক্ষক ও ছাত্র, প্রবাসী ও অনলাইন অ্যাক্টিভিস্টদের উল্লেখ অনুপস্থিত। একটি স্পষ্ট ইতিহাস বিদ্বেষী উদাসীনতা যা জনগণের সংগ্রাম এবং ত্যাগকে অবমূল্যায়ন করেছে। তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আসল টার্নিং পয়েন্ট ছিল ঐক্যবদ্ধ ৯ দফা দাবি, যা ১ দফায় রূপান্তরিত হয়েছিল, যা ঘোষণাপত্রে কোনোভাবে স্পষ্ট নয়, এবং জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রম ও ১৯ পয়েন্ট ভিত্তিক জুলাই জাতীয় সনদ নির্মাণের সিদ্ধান্তের কথা অবহিত করা হয়নি। জামায়াত এছাড়াও অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সরকারের এখনও তৈরি করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন। তাই অক্টোবর-ডিসেম্বর থেকে জুন পর্যন্ত নির্ধারিত নির্বাচনের সময়সূচিকে শর্ত সাপেক্ষে সমর্থন দিলেও পর্যাপ্ত রাজনৈতিক সংলাপ ছাড়াই প্রকাশের কারণে জাতি হতবাক হয়েছে বলেন তাহের। তিনি আরও বলেন, তারা নির্বাচনের সময়সীমার প্রতি ইতিবাচক মনোভাব রাখলেও প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পূর্ব আলোচনার আহ্বান জানিয়েছিলেন, যেটি না হওয়ায় জাতি বিস্মিত হয়। রাজধানী এতে ঐতিহ্য বিরোধ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। তাহের বলেন, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন করতে হলে জাতীয় ঐকমত্য কমিশনের কর্তৃক প্রণীত সনদটিতে আইনি শক্তি দেওয়া আবশ্যক। যেমন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর লিগ্যাল ফ্রেমওয়ার্কে ৭০-এর নির্বাচন আয়োজন করা হয়েছিল। এখন তার মতো কাঠামো দরকার বলে দলটি মনে করে। জামায়াতের দাবি, রাষ্ট্রীয়ভাবে শহীদ এবং আহতদের স্বীকৃতি ও ভাতা প্রদানের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় ঘোষণাপত্র জনমানুষের আস্থার কাঠগড়ায়। এর ফলে জুলাই যোদ্ধারা আবার উদ্বিগ্ন। শহীদের পরিবার এবং তাদের মধ্যে নতুনভাবে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, ঘোষণাপত্র বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ এবং নিয়ন্ত্রণ বিষয়ক নির্দিষ্ট সময় নির্দেশনা না থাকায় সেই প্রত্যাশাকে গুরুত্বহীন করে তুলেছে। আর এভাবে দায়িত্ব তুলে দিলে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত চেতনা এবং আশা আকাঙ্ক্ষা ভুলণ্ঠিত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাহের ন্যায়সঙ্গত নির্বাচন আয়োজনের জন্য কঠোরভাবে দাবি করেন, নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে সম্পন্ন হোক এবং তা বাস্তবায়িত হোক অধ্যাদেশ, LFO অথবা জনগণের গণভোটের মাধ্যমে। সময়মতো না হলে অন্তর্বর্তী সরকারের পুনর্গঠনও কার্যকর হবে না বলেও সতর্ক করেন তিনি। সর্বশেষ তিনি পুনর্ব্যক্ত করেন, জামায়াত একটি নির্বাচনমুখী দল এবং দেশে সব গ্রহণযোগ্য নির্বাচনে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ, যাতে তাদের প্রস্তুতি এখনও চলমান। তবে সরকারের উচিত যথাযথ প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা, নতুবা সুষ্ঠু নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না বলেও মন্তব্য করেন তিনি। জুলাই দিবসে অনুপস্থিতির জন্য কক্সবাজার সফরকে চিহ্নিত করেছে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জুলাই অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় এবং কক্সবাজারে ব্যক্তিগত সফর করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। নোটিশপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন দলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। গত ৫ আগস্টের এই ঘটনাকে দলীয় নীতির লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে এনসিপি নেতৃত্ব। দলের যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, নেতারা তাদের সফরের বিষয়ে পূর্ব অনুমতি নেননি। ২৪ ঘণ্টার মধ্যে দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা এনসিপির অভ্যন্তরীণ বিভেদের ইঙ্গিত দেয়। গত কয়েক মাস ধরে দলে নেতৃত্ব নিয়ে উত্তপ্ত বিতর্ক চলছিল। এই নোটিশ
সেই সংঘাতের নতুন মাত্রা যোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এনসিপির সূত্রে জানা গেছে, কক্সবাজার সফরটি ছিল স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্য। তবে দলীয় নিয়ম অনুযায়ী রাষ্ট্রীয় অনুষ্ঠানে শীর্ষ নেতাদের উপস্থিতি বাধ্যতামূলক। এই নিয়ম ভঙ্গ করায় নেতৃত্বের কঠোর অবস্থান দেখা যাচ্ছে। নোটিশপ্রাপ্ত নেতারা এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে দলীয় অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, তারা এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে মনে করছেন এবং জবাব দিতে প্রস্তুত হচ্ছেন। আগামী ৪৮ ঘণ্টায় এই বিষয়ে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনের পক্ষকালে এই ঘটনা এনসিপির ভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে। দলটি বর্তমানে ক্ষমতাসীন জোটের অংশ। এমন সংকটে জোটনীতিও প্রভাবিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এদিকে এনসিপির সাধারণ কর্মীদের মধ্যে এই নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন করছেন, কেন শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হলো? দলীয় নেতৃত্বের পক্ষ থেকে শীঘ্রই একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই অভ্যুত্থান দিবসে এই ঘোষণা দিয়েছেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে শীঘ্রই চিঠি পাঠাবেন, যাতে রমজানের আগেই নির্বাচনের আয়োজন সম্পন্ন হয়। এই নির্বাচন দেশের ইতিহাসে একটি মাইলফলক হতে চলেছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন কমিশন ইসি ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য নানা চ্যালেঞ্জ থাকলেও আমরা প্রস্তুত। ইসি একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নাসির উদ্দিন আশ্বাস দিয়েছেন, আমরা আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই। এটি জনগণের আস্থা অর্জনের বড় সুযোগ। ভোটার তালিকা হালনাগাদের কাজ প্রায় শেষের পথে। নির্বাচন কমিশন সচিব আক্তার হোসেন জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে তালিকা চূড়ান্ত হবে। নির্বাচনের নির্ধারিত সময়ের আগে ১৮ বছর পূর্ণ করা সকল নাগরিককে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়েরও কাজ এগিয়ে চলছে। সিইসি জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যে সব কেনাকাটা সম্পন্ন হবে। এর মধ্যে রয়েছে ভোটকেন্দ্র স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তিগত সহায়তা। নির্বাচন কমিশন মিডিয়া এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। এটি নির্বাচনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতে সহায়ক হবে। নির্বাচন কমিশনের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। সিইসি নাসির উদ্দিন জানান, কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে। নির্বাচনী এলাকার সীমানা পুনর্নির্ধারণের কাজও চলছে, যা নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন ইতোমধ্যে ৫টি বিশেষ সমন্বয় কমিটি গঠন করছে। এগুলো আইনশৃঙ্খলা, ভোট গ্রহণ এবং প্রবাসী ভোট নিয়ে কাজ করবে। ইসি ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে এবং পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে আনতে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এই পদক্ষেপগুলো নির্বাচনের নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা বাড়াবে। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ। সিইসি নাসির উদ্দিন বলেন, আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা জাতির মাঝে আশার আলো জাগিয়েছে। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেছেন, এই নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। বুধবার ফ্যাসিস্ট সরকারের পতনের বছর পূর্তিতে পেশাজীবীদের র্যালিতে তিনি একথা বলেন। এই ঘোষণা দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে গুরুত্বপূর্ণ। কাদের গনি চৌধুরী জানান, নির্বাচন ছাড়া গণতন্ত্র অচল। তিনি বলেন, ১৬ বছরের শেখ হাসিনার শাসনে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এই নির্বাচন জনগণের অধিকার ফিরিয়ে আনবে। তিনি সকলকে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়ে কল্যাণমূলক রাষ্ট্র গঠনের আহ্বান জানান। পেশাজীবীরা বিএনপির বিজয় র্যালিতে যোগ দিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন। পেশাজীবীদের সমাবেশে কাদের গনি অতীত শাসনের নিষ্ঠুরতার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, শেখ হাসিনার আমলে ৬৭ জন সাংবাদিক, ৫৭ জন সেনা কর্মকর্তা সহ অসংখ্য পেশাজীবী হত্যার শিকার হয়েছেন। সাংবাদিক দম্পতি সাগররুনি, আফতাব আহমেদ, অ্যাডভোকেট এইউ আহমেদের মতো ব্যক্তিদের হত্যা জাতিকে স্তম্ভিত করেছে। গুম, খুন এবং নির্যাতন ছিল নিত্যদিনের ঘটনা। তিনি আরও বলেন, হাসিনার শাসনে ন্যায় বিচার ছিল দেউলিয়া। চাকরি, পদোন্নতি দলীয় বিবেচনায় হতো। ভিন্নমতের মানুষ শাস্তিমূলক বদলি এবং চাকরিচ্যুতির শিকার হয়েছেন। ডিজিএফআই এবং র্যাবের আয়নাঘর নির্যাতনের ঘটনা বিশ্বব্যাপী সমালোচিত। কাদের গনি বলেন, এই নির্বাচন সেই অন্ধকার অধ্যায়ের অবসান ঘটাবে এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করবে। কাদের গনি চৌধুরী
হাসিনার শাসনকে মৃত্যু উপত্যকা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেট, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়েছিল। তিনি জনগণের প্রত্যাশার কথা তুলে ধরে বলেন, এই নির্বাচন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ। তিনি আইনশৃঙ্খলা বাহিনীতে সংস্কারের দাবি জানান, যাতে এটি দলীয় প্রভাব মুক্ত থাকে। নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ এবং সরঞ্জাম ক্রয় চলছে। তিনি স্বচ্ছ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন। কাদের গনি বলেন, জনগণ এখন ভোটাধিকার ফিরে পেতে চায়। এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারে মাইলফলক হবে। গত এক বছরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে প্রশাসনে বড় রদবদল। ২৯ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। অন্যদিকে ১৫৪৯ জন পেয়েছেন পদোন্নতি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের আমলে সচিব এবং সিনিয়র সচিব পদমর্যাদার ৯ জন সহ মোট ২৯ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া নিয়মিত এবং ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন ১৫৪৯ জন। এই পদোন্নতির মধ্যে উপসচিব থেকে শুরু করে সচিব পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছেন। গত এক বছরে বিভাগীয় মামলা হয়েছে ২৪টি, যার মধ্যে ৯টি নিষ্পত্তি হয়েছে। বাকি ১৬টি মামলা চলমান। অনিয়মের অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস এবং লালমনিরহাটের সাবেক সহকারী কমিশনার তাপসী তাবস্সুম উর্মিকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। পদোন্নতির তালিকায় নিয়মিতভাবে উপসচিব পদে ১৪১ জন, যুগ্ম সচিব পদে ৪২৪ জন এবং অতিরিক্ত সচিব পদে ১৪৯ জন কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া সিনিয়র সচিব এবং সচিব পদে ৪৫ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। ভূতাপেক্ষ পদোন্নতি পেয়েছেন আরও ৭৬৪ জন। অন্যদিকে স্বাভাবিক অবসরে গেছেন ১৬৪ জন কর্মকর্তা। এর মধ্যে সচিব, সিনিয়র সচিব পদমর্যাদার ২৪ জন রয়েছেন। প্রশাসনিক সংস্কার এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়। এক বছরে ৩টি অধ্যাদেশ প্রণয়ন, ৩টি বিধিমালা সংশোধন এবং ২৪টি নিয়োগ বিধিমালা পরিমার্জন করা হয়েছে। এসব পরিবর্তন প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক করবে বলে আশা করা হচ্ছে। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে প্রশাসনিক কার্যক্রমে ব্যাপক পরিবর্তন এসেছে। এই রিপোর্টে দেখা গেছে, সরকারের লক্ষ্য ছিল দুর্বলতা এবং অনিয়ম দূর করতে দক্ষ প্রশাসন গড়ে তোলা। সরকারি কর্মকর্তাদের পদোন্নতি এবং বাধ্যতামূলক অবসরের এই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। কেউ কেউ এটিকে ইতিবাচক পদক্ষেপ বলছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন স্বচ্ছতার। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্তগুলো শুধুমাত্র সেবার মানোন্নয়নের জন্য নেওয়া হয়েছে। শেষ করছি আজকের বাংলা পরিক্রমা এখানেই। ধন্যবাদ।